প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই, নিরাপদে আছো ইনশাআল্লাহ। আমি রেজিনা খানম, সহকারী অধ্যাপক, হাজারতজ ডিগ্রি কলেজ, চাঁদপুর, চট্টগ্রাম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার পাঠদানের বিষয় হলো দিল্লি সালতানাত যুগ, এজ অফ দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাত যুগ আলোচনা করার পরে তোমরা যা যা শিখতে পারবে সেটা আমরা একবার দেখে নিই। চলো তাহলে আমরা দেখে নিলাম শিখন ফল, আউটকামস অফ লার্নিং। তো প্রথমে দেখো দিল্লি সালতানাত যুগের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা এবং এর সময়কাল সম্পর্কে জানতে পারবে। তারপর দিল্লিতে দাস বংশ প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা ও কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব সম্পর্কে মূল্যায়ন করতে পারবে। তারপরে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। তারপরে দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক হিসেবে সুলতানা রাজিয়ার কৃতিত্ব মূল্যায়ন করতে পারবে। তারপর দিল্লি সালতানাত সুদৃঢ়ীকরণে গিয়াসউদ্দিন বলবনের গৃহীত পদক্ষেপ সমূহ ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা আমাদের মূল আলোচনায় যাব। আমাদের মূল টপিকস হলো দিল্লি সালতানাত যুগ। আগে আমরা জেনে নিব এই দিল্লি সালতানাত যুগ কে প্রতিষ্ঠা করেছিলেন, কখন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কত বছর স্থায়ী হয়েছিল সেটা আমরা একবার জেনে নিব। ভারতীয় উপমহাদেশ অষ্টম এবং একাদশ শতাব্দীতে বিজিত হলেও কখনো স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি। দিল্লি সালতানাতের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ও মুসলিম প্রভুত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। অন্যদিকে সুলতান মাহমুদের বারবার ভারত আক্রমণে জলোচ্ছ্বাসের মতো ক্ষণস্থায়ী ছিল। এরপর দ্বাদশ শতাব্দীতে মৌজুদের মোহাম্মদ ঘুরি ভারত বিজয়ের পর এই অঞ্চলে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মূলত মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি ছিলেন প্রকৃত বিজয়ী। তিনি দেশ জয় করে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো গঠন করেছিলেন। এরই ধারাবাহিকতায় মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি অনুচর এবং প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক ভারতবর্ষে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করে মুসলিম আধিপত্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন, যা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এই সময়ের শাসকদেরকে বলা হয়, এই সময় যারা শাসন করেছিলেন ওই সমস্ত শাসকদেরকে বলা হয় সুলতান। কারণ তারা নামমাত্র মুসলিম বিশ্বের খলিফাদের অধীনতা স্বীকার করে শাসন কার্য পরিচালনা করতেন। এই কারণে এই শাসনকালকে দিল্লি সালতানাত বা সুলতানি আমল বা সালতানাত যুগ বলা হয়ে থাকে। সুদীর্ঘ প্রায় 300 বছরেরও অধিককাল সময়ে ভারতে শুধু মুসলিম আধিপত্যই সুসংহত হয়নি এবং দাক্ষিণাত্যে দাস সমুদ্র পর্যন্ত বিস্তৃতি হয়েছিল। এই সুদীর্ঘ
প্রায় 300 বছরের শাসনকালে ভারতবর্ষে মোট 5টি রাজবংশ রাজত্ব করেছিল। যে 5টি রাজবংশ শাসন রাজ্য পরিচালনা করেছিলেন তা আমরা দেখে নিব। প্রথমে আমরা দেখব প্রথম রাজবংশ যেটি রাজত্ব করেছিল সেটি হলো মামলুক বা তথাকথিত দাস বংশ, যা 1206 থেকে 1290 পর্যন্ত স্থায়ী হয়েছিল। তারপরে যারা এসেছিলেন এরা হলো খলজি বংশ, 1290 থেকে 1320 পর্যন্ত। তারপরে আসেন তুগলক বংশ, 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করে। তারপরে এসছে সৈয়দ বংশ, এরা 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। তারপর আসছে লোদী বংশ, এরা 1451 থেকে 1526 পর্যন্ত তারা শাসন করে। এছাড়া দিল্লির সুলতানদের দুর্বলতার সুযোগে বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে কিছু কিছু স্বাধীন রাজ্যের অস্তিত্ব গড়ে উঠেছিল, যেমন জৌনপুর, কাশ্মীর, বেবার, বিজাপুর, আহমদনগর ইত্যাদি। তাহলে আমরা জেনে নিলাম কোন সময়টাকে দিল্লি সালতানাত যুগ বলা হয়। মূলত সুলতান কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত 1206 খ্রিস্টাব্দে থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ইব্রাহিম লোদির সময়কালকে এখানে দিল্লি সালতানাত যুগ বলা হচ্ছে। এই সময় 5টা রাজবংশ রাজত্ব করেছিল। এই 5টি রাজবংশ আমরা এখানে দেখে নিলাম। তারা সুদীর্ঘ 300 বছর রাজত্ব করেছে। এবার আমরা যে 5টি রাজবংশ এখানে রাজত্ব করেছিলেন ওনারা কে কিভাবে এসেছিলেন, কিভাবে এসে তারা কত বছর শাসন করেছিলেন বা শাসন কার্য পরিচালনা করেছেন সেটা আমরা আলোচনা করব। এবার আমরা দেখে নেব বা আলোচনা করব যে 5টি রাজবংশ ভারতবর্ষে বা দিল্লি সালতানাতে যুগ পরিচালনা করেছিলেন। সে 5টি রাজবংশের মধ্যে প্রথম রাজবংশ যেটি সেটি হলো মামলুক বা দাস বংশ। যে মামলুক বা দাস বংশে সুলতানদের তালিকাটা আমরা দেখে নিব। এরা কত বছর শাসন করেছিলেন, কিভাবে করেছিলেন, কতজন শাসক ছিলেন, কে কিভাবে এসেছে সেটা আমাদের আজকে আলোচনার বিষয়। এবার আমরা আগে একটু জেনে নিই এই দাসবংশের প্রতিষ্ঠাতা। এই দাসবংশের প্রতিষ্ঠাতাও কুতুবউদ্দিন আইবেক, আর সালতানাত যুগের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তাহলে আমরা জেনে নিই তুর্কি বংশোদ্ভূত যেসব মেধাবী এবং সাহসী বীর যোদ্ধা আপন জ্ঞান, প্রজ্ঞা, বীরত্ব ও যোগ্যতা বলে নিজেদেরকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে শাসকের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে যিনি শীর্ষস্থানে আছেন উনি হলেন এই শেখ কুতুবউদ্দিন আইবেক। তাই ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেছেন, আইবেক was powerful and capable ruler, অর্থাৎ
কিছু করেননি, বরং যা কিছু করেছিলেন শুধু তুর্কি বংশের লোকদের জন্য নয় বা তুর্কি মুসলিমদের জন্যই নয়, তারা পরবর্তী মুসলিম শাসকদের জন্য শত শত বছর যেন তারা এই উপমহাদেশে শাসন কর্তৃত্ব পরিচালনা করতে পারে, সেজন্য তারা পরিবেশ এবং অবকাঠামো সৃষ্টি করে দিয়েছেন, যা ভারতবর্ষের ইতিহাসে আজও অবিস্মরণীয় হয়ে আছে। যে যা আমরা দেখতে পাচ্ছি, সে দাস বংশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তুর্কির শাসকরা প্রায় 84 বছর শাসন করেছিলেন এবং তাদের 84 বছরের শাসনকালে 11 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছিলেন। বিভিন্ন জন বিভিন্ন সময় এসেছিলেন এবং শাসন কার্য পরিচালনা করেছিলেন। তাহলে আমরা এবার দেখে নিব, প্রথমে মামলুক বা দাস বংশের সুলতানদের তালিকা আমরা দেখব। মামলুক বা দাস বংশের শাসকরা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। মোট 84 বছর, 11 জন শাসক। এই 84 বছর 1206 থেকে 1290 পর্যন্ত 84 বছরের শাসনকালে 11 জন শাসক শাসন করেছে, তা আমরা এই ছকের মাধ্যমে দেখে নেব। আমরা জেনেছি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা যিনি সালতানাত যুগের প্রতিষ্ঠাতা, তিনি আবার মামলুক বা দাস বংশেরও প্রতিষ্ঠাতা ছিলেন, কুতুবউদ্দিন আইবেক। তাহলে আমরা দেখব প্রথমে দাস বংশের প্রথম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেক। উনি 1206 থেকে 1210 পর্যন্ত খিলাফত শাসন কার্য পরিচালনা করেছিলেন। এই কুতুবউদ্দিন আইবেক দাস বংশ প্রতিষ্ঠার আগে উনি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিলেন। মুজুদ্দিন মোহাম্মদ গুরির পর গিয়াসউদ্দিন মাহমুদ ওনাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন ফরমান দ্বারা, এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েও উনি যে বংশ প্রতিষ্ঠা করেছিলেন সেই বংশের নাম রেখেছিলেন দাস বংশ। ওনার এই প্রতিষ্ঠিত কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত বংশ দাস বংশ নামে ইতিহাসে পরিচিত। আচ্ছা, এবার আমরা দেখব কুতুবউদ্দিন আইবেকের পরে যিনি ক্ষমতায় এসেছেন উনি হলেন আরাম শাহ। কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? মুজুদ্দিন মোহাম্মদ গুরির অনুচর ছিলেন, প্রতিনিধি ছিলেন। উনি প্রথম জীবনে কৃতদাস ছিলেন, উনি তুর্কিস্তানের অধিবাসী ছিলেন। একদল অপহরণকারী দ্বারা উনি ছোটবেলায় অপহরিত হয়েছিলেন। তাকে অপহরণ করে নিয়ে এসে তারা এক নিশাপুরের কাজী ফখরুদ্দিনের কাছে বিক্রি করে দেন। সেখান থেকে ওনাকে উনি নিয়ে গিয়ে তার বাচ্চাদের সাথে, ওনার ছেলেদের সাথে তাকে উনি লেখাপড়া শেখান এবং সামরিক বিদ্যায় তাকে পারদর্শী করে তোলেন। এরপর ফখরুদ্দিন কাজী ফখরুদ্দিনের মৃত্যুর পর ওনার ছেলেরা ওনাকে আবার বিক্রি করে দেন। সেখান থেকে মুজুদ্দিন মোহাম্মদ গুরি তাকে কিনে নেন। তাকে যখন দিল্লিতে নিয়ে আসা হয় সেখান থেকে উনি কিনে নিলেন তার কৃতদাস হিসেবে উনি কুতুবউদ্দিন আইবেককে নিয়ে আসেন। কুতুবউদ্দিন আইবেক নিজের প্রজ্ঞা
দক্ষতা, বিচক্ষণতা দিয়ে এবং বিশ্বস্ততা দিয়ে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির মন জয় করেছিলেন। মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি মুগ্ধ হয়েছিলেন। তারপর উনি এক এক করে অনেকগুলো রাজ্য জয়ের দায়িত্ব কুতুবউদ্দিনের হাতে তুলে দিলেন এবং কুতুবউদ্দিন আইবের নিষ্ঠার সাথে, সফলতার সাথে সে অভিযানগুলো পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। এরপর ওনার মৃত্যুর পরে গিয়াসউদ্দিন মাহমুদ দাসত্বের শৃঙ্খল থেকে যখন মুক্ত করে দিলেন, তখন উনি এই দাসবংশ প্রতিষ্ঠা করেন এবং দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিন আইবেকের পরে যিনি ক্ষমতায় এসেছিলেন, আমরা এখানে দেখতে পাচ্ছি উনি মাত্র 4 বছর শাসনকার্য পরিচালনা করেছিলেন। ওনার পরে আসেন আরাম শাহ। আরাম শাহ 1210 থেকে 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। আরাম শাহকে নিয়ে অনেক যুক্তি তর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন আরাম শাহ কুতুবউদ্দিন আইবেকের পুত্র ছিলেন, আবার অনেকে বলেছেন না, উনি কুতুবউদ্দিন আইবেকের কেউ ছিলেন না। আবার দেখা গেল কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আমিরুল্লাহরা ওনার হাতে, আরাম শাহের হাতে দিল্লির সিংহাসনের ভার তুলে দিলেন। আরাম শাহ ছিলেন অযোগ্য, উনি যোগ্যতার পরিচয় দিতে পারেন নাই, যার ফলে ইলতুৎমিশকে ওইসব আমিরুল্লাহরা আমন্ত্রণ জানালেন। শেষ পর্যন্ত আরাম শাহকে পরাজিত করে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বা দিল্লির মসনদে আরোহণ করেন। এই ইলতুৎমিশ হলেন কুতুবউদ্দিন আইবেকের জামাতা। উনিও প্রথম জীবনে কৃতদাস ছিলেন। কৃতদাসদের মধ্যে সফলতা যারা অর্জন করেছিলেন, তাদের মধ্যে শীর্ষে ছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং পরে ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন। এনারা এই 3 জনই প্রথম জীবনে কৃতদাস ছিলেন। পরে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত পেয়ে বা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে তারা দিল্লির সালতানাত বা দাসবংশ পরিচালনা করেছিলেন। ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন। ইলতুৎমিশের দক্ষতা, বিচক্ষণতায় মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন আইবেক নিজ কন্যার সাথে ওনাকে বিয়ে দেন। এই ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ প্রায় 25 বছর শাসন করেছিলেন। কুতুবউদ্দিন আইবেকের অসমাপ্ত কাজগুলো ইলতুৎমিশ সমাপ্ত করেছিলেন। এইভাবে উনি 25 বছর রাজত্ব করেন। এরপর ইলতুৎমিশের পরে যিনি ক্ষমতায় এসেছিলেন, তার জেনারেশন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখার আগে আমি আরেকটু বলবো। ইলতুৎমিশ যখন কুতুবউদ্দিন আইবেক ইলতুৎমিশকে কৃতদাস হিসেবে কিনে নিয়েছিলেন। এরপরে ইলতুৎমিশ ছিলেন ইলবারি পুত্রের, তার বাবার নাম ছিল ইয়ালাম খান। বাবা তাকে খুব স্নেহ করতেন, তার ভাইরা তাকে বিক্রি করে দেন। তার প্রতি উনি ছিলেন সুদর্শন এবং কর্মঠ। তা দেখে তার ভাইরা ঈর্ষান্বিত হয়ে তাকে এক কৃতদাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিলেন। সেখান থেকে তাকে বগুড়ার কাজে কিনে এনেছিলেন। ওনার কাছ থেকে জালালউদ্দিন নামে আরেকজন কৃতদাস কিনে নেন। তারপরে এই জালালউদ্দিন নামক সেই কৃতদাস ব্যবসায়ীর কাছ থেকে কুতুবউদ্দিন আইবেক 1192 খ্রিস্টাব্দে খুব উচ্চ দামে তাকে কিনে নিয়েছিলেন। এইভাবে ইলতুৎমিশের দাসত্ব জীবনে শুরু হয়েছিল। তারপরে ইলতুৎমিশকে কুতুবউদ্দিন আইবেক ওনার দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেছিলেন। তাহলে এবার আমরা এরপর উনি ক্ষমতায় এসে 25 বছর তো শাসন করেছিলেন। 25 বছর উনি অনেক কিছু করেছিলেন। উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উনি। এবার আমরা দেখে নেব ইলতুৎমিশের পরে ওনার 5 সন্তানকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমি এখানে যাকে দেখতে পাচ্ছি
উনি হলেন নাসিরউদ্দিন। তারপরে দেখতে পাচ্ছি রুকনুদ্দিন ফিরোজ। নাসিরউদ্দিন হলেন ওনার বড় ছেলে, ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র। রুকনুদ্দিন ফিরোজ 1236 খ্রিস্টাব্দে মাত্র 6 মাস শাসনকার্য পরিচালনা করেছিলেন। তারপরে যিনি বসেন উনি হলেন সুলতানা রাজিয়া 1236 থেকে 1240। তারপরে এসেছিলেন মুইজউদ্দিন বাহরাম 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। তারপরে নাসিরউদ্দিন মাহমুদ 1246 থেকে 66। আবার আমরা এদিকে দেখতে পাচ্ছি আলাউদ্দিন মাসুদ শাহ উনি 42 থেকে 46 পর্যন্ত ছিলেন। তারপর নাসিরউদ্দিন মাহমুদের কাছ থেকে ক্ষমতা চলে গেল গিয়াসউদ্দিন মাহমুদের কাছে 1266 থেকে 1287 পর্যন্ত উনি ছিলেন। আচ্ছা, এবার আমরা আবার এখান থেকে একটু দেখে নিব। রুকনুদ্দিন উনি ইলতুৎমিশের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, বড় ছেলে ছিলেন। ইলতুৎমিশ ওনাকে খুব স্নেহ করতেন। ইলতুৎমিশ ওনার উপর এত নির্ভরশীল হয়ে পড়লেন যে বাংলায় যখন বিদ্রোহ চলছিল সেই সময় বাংলার বিদ্রোহ দমনের দায়িত্ব দিয়েছিলেন এই সেই নাসিরউদ্দিনকে, তার বড় ছেলেকে। উনি বাংলার সে বিদ্রোহী শাসক ইওয়াজ খলজিকে পরাজিত করে উনি বাংলার শাসনকর্তার দায়িত্ব হাতে নিলেন। এরপর যখন উনি মারা গেলেন, পিতার জীবদ্দশায় উনি মারা যাওয়ার পর ইলতুৎমিশ খুব ভেঙে পড়লেন। তারপর উনি তার বড় ছেলে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য উনি ওনার ছোট ছেলের নামও রেখেছিলেন নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ যখন ছোট সে সময় ইলতুৎমিশ মারা গেলেন। ইলতুৎমিশ যখন মৃত্যুবরণ করছেন সে সময় নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন অপ্রাপ্তবয়স্ক। নাসিরউদ্দিন মাহমুদ ছাড়া বাকি দুই সন্তান ওনার রুকনুদ্দিন ফিরোজ এবং মুইজউদ্দিন বাহরাম শাহ ছিলেন তার অযোগ্য সন্তান। একটি সিংহাসন পরিচালনা করার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটা তাদের মধ্যে ছিল না। তখন ইলতুৎমিশ চিন্তা করলেন যে তার একমাত্র কন্যা সুলতানা রাজিয়াকে উনি সিংহাসনের ভার তুলে দিবেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন সুলতানা রাজিয়াকে উনি ওনার উত্তরাধিকারী মনোনীত করলেন। কিন্তু ওনার মৃত্যুর পর আমির উমরারা সুলতানা রাজিয়াকে মেনে নিতে রাজি নয়। তারা রুকনুদ্দিন ফিরোজের হাতে দিল্লির সিংহাসনের দায়িত্ব তুলে দিলেন। রুকনুদ্দিন ফিরোজ 1236 খ্রিস্টাব্দে মাত্র 6 মাস 7 দিন শাসনকার্য পরিচালনা করে উনি ওনার অক্ষমতা প্রকাশ পেল এখানে, যার ফলে সুলতানা রাজিয়াকে আবার 1236 খ্রিস্টাব্দে দিল্লির মসনদে বসানো হয়। 1236 থেকে 1240 পর্যন্ত ছিলেন সুলতানা রাজিয়া। কিন্তু এরপরে আবার দেখা গেল সেই একই ভারতবর্ষের একই উপমহাদেশে অধিকাংশ জনগণ এবং আমির উমরারা সুলতানা রাজিয়ার শাসন মেনে নিতে রাজি নয়, কারণ উনি ছিলেন মহিলা। প্রথম মহিলা শাসক ছিলেন সুলতানা রাজিয়া। ওনার পরাজয়ের একমাত্র কারণ হলো আমির উমরারা ওনার বিরোধিতা করেছিলেন, ওনার বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। উনি মহিলা বলে নারী বলে তার শাসন মেনে নিতে রাজি নয়, কারণ উনি নারীদের পোশাক পরিধান না করে পুরুষের পোশাক পরিধান করে উনি রাজদরবারে বিচার কার্য পরিচালনা করতেন। এটি আমির উমরারা মেনে নিতে পারলেন না। এরপরে 1240 খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়ার মৃত্যুর পর সিংহাসনে বসলেন তারই ছোট ভাই মুইজউদ্দিন বাহরাম শাহ। উনি 1240 থেকে 1242 পর্যন্ত ছিলেন। এরপরে সিংহাসনে যিনি অধিষ্ঠিত হলেন উনি হলেন আলাউদ্দিন মাসুদ শাহ। মুইজউদ্দিন বাহরাম শাহের ভাইয়ের ছেলে হলো আলাউদ্দিন মাসুদ শাহ, আবার ইলতুৎমিশের পৌত্র ছিলেন। উনি 1242 থেকে 1246 পর্যন্ত
সিংহাসন অধিষ্ঠিত ছিলেন। এরপরে সিংহাসন আবার চলে যায় নাসিরউদ্দিন মাহমুদের হাতে। নাসিরউদ্দিন মাহমুদ ব্যক্তিগতভাবে উনি একজন খুব ভালো মানুষ ছিলেন, ভালো লোক ছিলেন। নাসিরউদ্দিন মাহমুদ 1246 থেকে 1266 পর্যন্ত ছিলেন। দীর্ঘ সময় উনি শাসনকার্য পরিচালনা করেছিলেন। ওই সময় নাসিরউদ্দিন মাহমুদ ক্ষমতা থাকাকালীন সময় সমস্ত দায়িত্ব গিয়াসউদ্দিন বলবনের হাতে তুলে দিলেন। গিয়াসউদ্দিন বলবন হলেন নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর। 1246 খ্রিস্টাব্দ থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে নাসিরউদ্দিন মাহমুদ যখন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন, যখন উনি মারা যাচ্ছেন তখন ওনার কোনো পুত্র সন্তান ছিলেন না, পুত্র অবস্থায় উনি মারা যান। তখন এই সিংহাসনের দায়িত্ব আমির উমারা গিয়াসউদ্দিন বলবনের হাতে তুলে দেন। গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 পর্যন্ত দিল্লি মসনদে আরোহণ করেন। এরপরে গিয়াসউদ্দিন বলবনের দুই সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ এবং বুগরা খান। মোহাম্মদ এবং বুগরা খান এই দুইজনের কেউ দায়িত্ব নিলেন না, দায়িত্ব নিতে অপারগ ছিলেন। তারপর এরপরে গিয়াসউদ্দিন বলবন তার এই নাতি পুত্র বুগরা খানের ছেলে কায়কোবাদকে 18 বছর বয়সে কায়কোবাদকে উনি দিল্লি মসনদে বসান। তার সতর্ক এবং কঠিন শাসনের ফলে উনি 1287 থেকে 1289 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছিলেন। এরপরে ক্ষমতা চলে যায় কায়মর্সের কাছে। কায়মর্স 1290 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। এইভাবে 1200 আমরা তাহলে দেখে নিই, এখানে আমরা যে 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত লিখেছি, মোট 84 বছর। 84 বছর আমরা এখানে পেয়েছি কিনা? 1206 কোথায় আমরা এখানে পেলাম, 1290 কোথায় পেলাম আমরা এখানে পেলাম। 1206 থেকে 1290 পর্যন্ত মোট 11 জন শাসক এই দিল্লি সালতানাতে মামলুক বা তথাকথিত দাস বংশ পরিচালনা করেছিলেন। এই 11 জন শাসক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শাসন কার্য পরিচালনা করে দিল্লি সালতানাতের ভিতকে মজবুত করেছিলেন এবং সুদৃঢ় করেছিলেন। তাহলে আমরা এবারে একটু জেনে নিব এই সালতানাত মামলুক বা তথাকথিত দাস বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক আর ইলতুৎমিশ হলেন এই বংশের, এই দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে চলো এবার আমরা একবার এইখানে যে শাসকদের আমরা দেখতে পাচ্ছি, কুতুবউদ্দিন আইবেক, আরাম শাহ, ইলতুৎমিশ, রুকনুদ্দিন নাসিরউদ্দিন, রুকনুদ্দিন ফিরোজ, সুলতানা রাজিয়া, মুইজউদ্দিন বাহারাম শাহ, আলাউদ্দিন মাসুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন, কায়কোবাদ, কায়ুস, এদের যাদেরকে আমরা এখানে দেখতে পেয়েছি, যে 11 জন শাসক আমরা এখানে দেখেছি, ওনাদের যে 11 জন ব্যক্তি এখানে আমরা দেখতে পেলাম, তাদেরকে আমরা এক নজর দেখে আসি ওনারা দেখতে কেমন ছিলেন। তাহলে এখানে দেখো, এখানে স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কুতুবউদ্দিন আইবেক। তাহলে কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? উনি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন, সালতানাত যুগেরও প্রতিষ্ঠাতা ছিলেন এবং এই সালতানাত যুগে যে 5টি রাজবংশ প্রতিষ্ঠিত শাসনকার্য পরিচালনা করেছিলেন, তাদের মধ্যে যে সর্বপ্রথম বংশটি ছিল, রাজবংশটি ছিল মামলুক বা দাস বংশ, সে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি ছিল কুতুব মিনার। এটি দিল্লিতে অবস্থিত ছিল। এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপর আমরা দেখে নিব কুতুবউদ্দিন আইবেকের পরে যিনি ক্ষমতায় এসেছিলেন, এই মামলুক বংশের দ্বিতীয় শাসক আরাম শাহ, তাকে আমরা দেখে নিই। এই আরাম শাহের ছবি উনি 1210 থেকে 1211
দিল্লি সিংহাসন। পাশে আমরা দেখতে পাচ্ছি এই আরাম শাহের দরবার, যেখানে বসে উনি রাজকার্য পরিচালনা করতেন। তারপর আমরা দেখে নেব এই বংশে, দাস বংশে প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হচ্ছে বা যাকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে জেনেছি, যে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশের ছবি, শামসুদ্দিন ইলতুৎমিশ হলেন উনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির মসনদে বা দাস বংশ পরিচালনা করেছিলেন। ওনাকে বলা হচ্ছে দিল্লি সালতানাত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক আর প্রকৃত প্রতিষ্ঠাতা বলে ইলতুৎমিশ। তবে আমরা পাশে দেখতে পাচ্ছি ইলতুৎমিশ যখন মারা গেলেন, তাকে যেখানে সমাধিস্থ করা হলো সেটা হলো কুতুব মিনারের অভ্যন্তরে, মানে কুতুবউদ্দিন আইবেক যে কুতুব মিনার প্রতিষ্ঠা করেছিলেন, কুতুব মিনারের ভিতরে অভ্যন্তরে ইলতুৎমিশের সমাধি। এই হলো ওনার সমাধি, যেখানে ওনাকে সমাধিস্থ করা হয়েছে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সমাধিস্থ যেখানে করা হয়েছে সেটারই ছবি। তারপরে আমরা ইলতুৎমিশের পরে আমরা তাকে দেখতে পাবো যিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি হলেন রুকনুদ্দিন ফিরোজ। নাসিরউদ্দিন, ইলতুৎমিশের সেই বড় ছেলে নাসিরউদ্দিন যেহেতু দিল্লি মসনদে আরোহণ করতে পারেনি, তার কোনো উল্লেখযোগ্য কীর্তি আমরা দেখতে পাইনি। তাহলে রুকনুদ্দিন ফিরোজ 1236 খ্রিস্টাব্দে মাত্র 6 মাস সাথে উনি শাসন করেছিলেন, শাসনকার্য পরিচালনা করেছিলেন। পাশে আমরা রুকনুদ্দিন ফিরোজের সময়কালীন কিছু মুদ্রা আমরা দেখতে পেলাম এখানে। তারপর আমরা দেখে নিব রুকনুদ্দিন ফিরোজের পরে যিনি ক্ষমতায় এসেছিলেন, বিশ্বের প্রথম মুসলিম নারী শাসক, মহিলা শাসক সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া দুটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছবিটা হলো সুলতানা রাজিয়া রণক্ষেত্রে অস্ত্র হাতের ছবি। আর পাশে আমরা দেখতে পাচ্ছি সুলতানা রাজিয়া ঘোড়ায় চড়ে যখন যুদ্ধ পরিচালনা করতেন, তখন উনি এই ভেসে এভাবে উনি যুদ্ধ পরিচালনা করে থাকতেন। এই সুলতানা রাজিয়া 1236 থেকে 1240 পর্যন্ত শাসন কার্য পরিচালনা করলেন। এরপরে সিংহাসন চলে যায় মুইজউদ্দিন বাহরাম শাহের হাতে, তারই ছোট ভাইয়ের হাতে। সুলতানা রাজিয়াকে আমিরুলরা মেনে নিতে পারলেন না, নারীর ক্ষমতায়ন, সেজন্য তাকে এই সিংহাসন থেকে সরে যেতে হয়েছিলেন, মসনদ থেকে। তারপরে এসেছিলেন সুলতানা রাজিয়ার ছোট ভাই মুইজউদ্দিন বাহরাম শাহ। মুইজউদ্দিন বাহরাম শাহ 1240 থেকে 1242 পর্যন্ত ছিলেন। এই সেই মুইজউদ্দিন বাহরাম শাহের ছবি। মুইজউদ্দিন বাহরাম শাহের ছবির পাশে আমরা দেখতে পাচ্ছি মুইজউদ্দিন বাহরাম শাহের সময়কালে কিছু মুদ্রা আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটি মুদ্রা আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখে নিব মুইজউদ্দিন বাহরাম শাহের পরে যিনি ক্ষমতায় এসেছিলেন, আলাউদ্দিন মাসরুর শাহ, ইলতুৎমিশের পুত্র। উনি 1242 থেকে 1246 পর্যন্ত ছিলেন। এই হলেন আলাউদ্দিন মাসরুর শাহ। আলাউদ্দিন মাসরুর শাহের সময়কালে মুদ্রা আমরা এখানে দেখে নিলাম। এবার আমরা দেখব মামলুক বংশ বা দাস বংশে ইলতুৎমিশের সর্বশেষ জেনারেশন নাসিরউদ্দিন মাহমুদ শাহকে। নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। 1246 থেকে 1266 পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে উনি এই দিল্লির সিংহাসনে বা দিল্লি মসনদ আরোহণ করে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি সমাধান করেছিলেন। অনেক অবদান আমরা দেখেছি এবং আমাদের পরে আলোচনা করব। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ আরেকটি ছবি আমরা পাশে দেখতে পাচ্ছি, ওনার অস্ত্রহাতার একটি ছবি। ওনার মৃত্যুর পরে উনি খুব ভালো লোক ছিলেন। উনি যখন মারা গেলেন, ওনার সে সময়
ওনার কোনো উত্তরাধিকারী ছিলেন না এই সিংহাসনের দায়িত্ব হাতে নেওয়ার মতো, তাই উনি গিয়াসউদ্দিন বলবনকে ওনার উত্তরাধিকারী মনোনীত করে যান। এসে গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 পর্যন্ত এই মসনদে অধিষ্ঠিত ছিলেন। এই গিয়াসউদ্দিন বলবন ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহের শ্বশুর। বৃদ্ধ বয়সে ওনার হাতে সিংহাসনের দায়িত্ব তুলে দেওয়া হলো। এই আমরা ওনাকে দেখে নিলাম গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন, পরবর্তীতে উনিও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিলেন এবং দাসবংশ পরিচালনা করেছিলেন। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি একজন হলেন কায়কোবাদ। কায়কোবাদ হলেন গিয়াসউদ্দিন বলবনের পুত্র, তার বুগা খানের ছেলে। তারপর আমরা যাকে দেখতে পাচ্ছি কায়নুস। কায়কোবাদ 1287 থেকে 1289 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। কায়নুস 1289 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই দিল্লি সিংহাসন পরিচালনা করেছিলেন। এভাবে 1206 থেকে 1290 পর্যন্ত মোট 84 বছর সময়কালে 11 জন শাসক, 11 জন ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দিল্লি সালতানাত যুগে প্রথম রাজবংশ মামলুক বা তথাকথিত দাসবংশ শাসন করেছেন। তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমি আমার আগামী ক্লাসে কুতুবউদ্দিন আইবিকে কুতুব মিনার এবং ওনার স্থাপত্যকৃতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।